গুড ইভিনিং স্টুডেন্ট, প্রত্যেককেই প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমরা কয়েকদিন ধরে কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। যে সমস্যাটা হচ্ছে কোভিড-19, অর্থাৎ আমাদের যে করোনা ভাইরাস ভিত্তিক কারণে আমাদের সকলকে বাড়িতে থাকতে হচ্ছে। তাই প্রত্যেককে জানাচ্ছি তোমরা বাড়িতে থাকবে, এবং এর জন্য তোমাদের একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তাতে আজকে আমি তোমাদের আগেতে যখন ক্লাস করছিলাম তখন প্রথম অধ্যায়টা অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ পড়িয়ে দিয়েছিলাম যথারীতি। এবার তোমাদের আমি আজকে বায়ুমণ্ডল অধ্যায়টা একটু বোঝাবো। বায়ুমণ্ডলের প্রথম দিকে যে জিনিসগুলো আছে, অর্থাৎ বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবং বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, সেটা সম্বন্ধে তোমাদের আমি বলবো। তা দেখো, বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল কাকে বলে সেটা তোমাদের আগে প্রথমে জানতে হবে। তা বায়ুমণ্ডল কাকে বলে আমি যদি বলতে চাই, প্রথমে এটা তোমাদের বলতে হবে কি, পৃথিবীকে বেষ্টন করে রয়েছে যে গ্যাসীয় আবরণ, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে এবং পৃথিবীর চারপাশে যে বেষ্টন করে আছে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বিভিন্ন গ্যাসীয় উপাদান, অর্থাৎ কিসের ফলে, মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণের যে প্রভাব, তার ফলে যে এটা পৃথিবীর চারপাশে বেষ্টন করে আছে, এই বলয়টাকে বলে বায়ুমণ্ডল। অর্থাৎ মণ্ডল কথার অর্থ হচ্ছে বেষ্টন করা। আমরা যদি বলি কত পর্যন্ত, মোটামুটি 10,000 কিমি পর্যন্ত, কিন্তু যদি কার্যকরী বায়ুমণ্ডল ধরা হয় তাহলে কিন্তু 500 কিমি পর্যন্ত এই কার্যকরী বায়ুমণ্ডল অবস্থান করে। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে সংজ্ঞাটা, যে পৃথিবীকে বেষ্টন করে বায়ুর যে আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। এবারে এখান থেকে যে সংজ্ঞা বা এগুলো রয়েছে, এগুলো তোমাদের পরে নোট দিয়ে দেবার ব্যবস্থা আমি করব। তোমাদের এখানে আমি যে জিনিসগুলো এবার বলি, বায়ুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে দেখতে পাবে, বলছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ু তত হালকা হতে থাকে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে, অর্থাৎ যত ওপরে বায়ুমণ্ডল যত উপরের দিকে যাবে তত এটা হালকা হতে থাকবে। এরপর 2 নম্বর দেখো, বলছে মোট বায়ুর শতকরা 99% ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে থাকে। তাহলে বায়ুর যে শতকরা ভাগটা, সেটার প্রায় 99% ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যেই হয়ে থাকে। 3 নম্বর যদি তোমাদেরকে বৈশিষ্ট্য বলি, তাহলে এর বৈশিষ্ট্য বলতে গেলে প্রতি কিলোমিটার বা প্রতি কিলোমিটার উচ্চতায়, মানে 1 কিলোমিটার উচ্চতায় বৃদ্ধিতে বায়ুর চাপ প্রায় 6.5 সেমি করে কমে যায়। মানে কত করে বায়ুর চাপ, প্রায় 6.5 সেন্টিমিটার। এরপর বলছে বিভিন্ন স্থানে বিভিন্ন উষ্ণতায় বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন হয়। কি বলছে, বিভিন্ন স্থানে বিভিন্ন উষ্ণতায় বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন হয়। যেমন দেখো, উত্তপ্ত বায়ু হালকা বলে ওপরে ওঠে, কিন্তু সেখানে চাপ কম বলে প্রসারিত হয়ে বায়ু ঠান্ডা হয়ে যায়। কি বলছে, উত্তপ্ত বায়ু, যত বায়ু উত্তপ্ত হবে, অর্থাৎ বায়ুর উত্তাপটা বা তাপমাত্রাটা যত বাড়তে থাকবে, বায়ুটা কী হবে, হালকা হবে। আর হালকা জিনিস কী হয়, তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায়। তাহলে বায়ু উত্তপ্ত হলে হালকা হয়ে উপরে ওঠে, কিন্তু সেখানে যেহেতু বাতাসটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই সেখানে চাপটা কি, কম। চাপ কম হলে কী হবে, বাতাসটা চারিদিকে ছড়িয়ে যাবে বা প্রসারিত হবে। এই প্রসারিত হওয়ার ফলে বায়ুটা কী হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরের যদি কি বৈশিষ্ট্যে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে বায়ু, ওপরের যে বায়ু তার ঘনত্ব কম। এতে তাহলে কি, উপরের দিকের বায়ুর ঘনত্ব কম, এতে কি থাকে, ধূলিকণা, এতে বিভিন্ন প্রকার ধূলিকণা খুব কম থাকে। কিন্তু ধূলিকণাটা তাহলে তলার দিকের যে বায়ুটা, অর্থাৎ নিম্ন যে বায়ুটা, তাতে হচ্ছে ধূলিকণার পরিমাণটা বেশি থাকে। এরপরের যেটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতাও হ্রাস পেতে থাকে। তাহলে কিসের সাথে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উচ্চতা ও হ্রাস পেতে, এটা হচ্ছে উষ্ণতাও হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতাও হ্রাস পেতে থাকে। এরপরে তোমরা দেখবে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের সমারোহে সৃষ্টি হয়। বায়ুমণ্ডল, এই সমারোহ গ্যাসগুলো, এই যে বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানগুলো যদি আমরা লক্ষ্য করি, উপাদানগুলো হচ্ছে যেমন বিভিন্ন গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও বিভিন্ন আরও নিষ্ক্রিয় যে গ্যাসগুলো সেগুলো থাকে। তার মধ্যে কী কী, যেমন মিথেন, হিলিয়াম, আর্গন, হাইড্রোজেন, ওজোন, নিয়ন, ঠিক আছে, ক্রিপ্টন। এরপর আরও থাকে জলীয় বাষ্প। এর যদি তোমরা শতাংশ ধরো যে কত করে থাকে, বায়ুতে সবথেকে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা হচ্ছে 78.084%।
আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.945%। এরপর কার্বন ডাইঅক্সাইড খুবই কম পরিমাণ থাকে, যেমন 0.035%। এছাড়াও আরও যে সমস্ত গ্যাসগুলো আছে সেগুলো টোটাল যে শতাংশ থাকে 0.80%। আর জলীয় বাষ্প থাকে 1.40%। তাহলে এখানে গেল তোমাদের হচ্ছে বিভিন্ন প্রকার এই যে গ্যাসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে জিনিসগুলো আমাদের গেল এর মধ্যে থেকে। এবার আমি তোমাদের যেটা বলতে যাব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তর, বিভিন্ন যে স্তর আছে সেই স্তর সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন স্তর বলতে বায়ুমণ্ডলের গঠন উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে, মানে বিভিন্ন উপাদান ও বায়ুমণ্ডলের যে গঠন তার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। আর এই সমমণ্ডল ও বিষমমণ্ডলকে উচ্চতা, তাপ ও চাপের তারতম্যের উপর ভিত্তি করে আরও 5টি তাপভিত্তিক মণ্ডলে বিভক্ত করা হয়। মানে তাপের কারণে বা উচ্চতা, তাপ ও চাপের তারতম্য অনুসারে আরও 5টি ভাগে ভাগ করা হয়। এবং এই ভাগগুলি তোমাদের ওই সমমণ্ডল আর বিষমমণ্ডল যেটা বললাম, ওই সমমণ্ডল আর বিষমমণ্ডলেরই ভাগ। যেমন সমমণ্ডলকে 3টে ভাগে ভাগ করা হয়েছে আর বিষমমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। সমমণ্ডলটা তোমরা দেখলে বা লক্ষ্য করলে এর যে সমস্ত ছবিগুলো তোমরা দেখতে পাবে, বইয়েতে আছে বা আমিও ছবিগুলো তোমাদের দিয়ে দেবো, সেই ছবিগুলোতে দেখতে পাবে যে সমমণ্ডলের 3টে যে ভাগ, সেই ভাগটা হচ্ছে একটা হচ্ছে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার। এবং বিষমমণ্ডলের যে ভাগ দুটো সেটা হচ্ছে একটা হচ্ছে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার আর এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। এই 5টা ভাগ, এই 5টা ভাগ হচ্ছে তোমাদের সমমণ্ডল আর বিষমমণ্ডলকে ভাগ করা হলো এই 5টা ভাগে। এই যে 5টা ভাগ রয়েছে, এবার এই 5টা ভাগকে যদি আমি পরপর বলতে থাকি তাহলে আমরা প্রথমেই যে ভাগটা পেয়ে যাব সেটা হচ্ছে তোমাদের সমমণ্ডল। তাহলে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার কাকে বলে? বলছে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপরের দিকে প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুর গ্যাসীয় উপাদানগুলোকে প্রায় সমান অনুপাতে থাকে। মানে এই যে গ্যাসীয় উপাদানগুলো থাকে কত কিমি উচ্চতা পর্যন্ত? 80 কিমি উচ্চতা পর্যন্ত। এগুলো কিন্তু সমান অনুপাতে এই 80 কিমি উচ্চতা পর্যন্ত থাকে। এই অনুপাতটা সমান থাকার কারণেই এই অঞ্চলটাকে বলছে সমমণ্ডল। তাহলে সমমণ্ডল কত পর্যন্ত হচ্ছে? ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত এই সমমণ্ডল অবস্থান করে। এই অংশকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। এরপর তোমরা এই সমমণ্ডলের যে ভাগটা আমি বললাম একটু আগেই, ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, বলছে যে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ারটা কি? এটা প্রধানত তোমাদের একদম কাছাকাছি যে স্তরটা বায়ুমণ্ডলের সব থেকে তোমাদের কাছের স্তর, বলছে এটা ওই জন্য বলে যে এটি ভূত্বকের নিকটবর্তী এবং প্রাণী জগতের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় গ্যাসীয় মণ্ডল। মানে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ, বিভিন্ন যে ভূপৃষ্ঠের নিকটবর্তী যে স্তরটা, মানে প্রাণী জগতের জীবন ধারণের জন্য যে স্তরে বিভিন্ন গ্যাসের প্রয়োজন পড়ে সেই সমস্ত গ্যাস এই মণ্ডলে থাকে। এই মণ্ডলটাকে বলছে ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা প্রধান বৈশিষ্ট্য, বলছে ভূপৃষ্ঠ থেকে শুরু হয়ে প্রায় 13 কিমি উচ্চতায় ট্রোপোবিরতির সাথে মিশে আছে। এই ট্রোপোবিরতি যে কথাটা বললাম, ট্রোপোবিরতি অর্থাৎ হচ্ছে এ কথা বলে ট্রোপোপোজ। একটা ট্রোপোমণ্ডলের ওপরে একটা স্তর আছে সেটা হচ্ছে ট্রোপোপোজ। এই ভূপৃষ্ঠ থেকে শুরু হয়ে প্রায় 13 কিমি উচ্চতায় এই ট্রোপোপোজের সাথে মিশে থাকে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। তারপর বলছে উচ্চ মেরু অঞ্চলে, এই যে ট্রোপোস্ফিয়ার ট্রোপোমণ্ডল তোমাদের বলছি, এই ট্রোপোমণ্ডল উচ্চ মেরু অঞ্চলে প্রায় 11 কিমি এবং নিরক্ষরেখায় 18 কিমি ঊর্ধ্ব পর্যন্ত অবস্থান করে। মানে মেরু অঞ্চলে উভয় মেরুতে 11 কিমি এবং নিরক্ষরেখায় 18 কিমি পর্যন্ত অবস্থান করে। আর এই মণ্ডলে তাপমাত্রা কমতে থাকে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস হারে? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। তাহলে বলছো তাপমাত্রা কমতে থাকে, যে বললাম তাপমাত্রা কিমিতে, মানে এত ডিগ্রি হারে কমতে থাকে। এরপর বলছে বায়ুর চাপ ও ঘনত্ব উভয়ই বেশি। এই মণ্ডলটায় বায়ুর চাপ ও ঘনত্ব উভয়ই বেশি থাকে। 5 নম্বর পয়েন্ট তোমাদের হচ্ছে মেঘ, বৃষ্টি, কুয়াশা
বায়ুপ্রবাহ প্রভৃতি ঘটে। যেহেতু আমরা দেখতে পাই আমাদের এটা যেহেতু বলেছি যে প্রাণীমণ্ডল এবং ভূপৃষ্ঠের সবথেকে কাছের স্তর, তাই আমরা দেখতে পাই এই স্তরের মধ্যে কি আমরা বৃষ্টিপাত, মেঘ, কুয়াশা, বায়ুপ্রবাহ, ঝড়ঝঞ্ঝা, সমস্ত রকম বজ্রপাত, সমস্ত রকম এই স্তরটাতে আমরা লক্ষ্য করে থাকি। এরপরের যে অংশটা ঠিক ট্রোপোস্ফিয়ারের উপরের অংশটাকেই বলা হয় ট্রোপোবিরতি বা ট্রোপোপোজ অঞ্চল। এটা হচ্ছে ঠিক ট্রোপোস্ফিয়ার থেকে 1 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করে। এই অংশে কোনো রকম তাপমাত্রার পরিবর্তন ঘটে না, বা এটা একটা শান্ত অবস্থা বিরাজ করে এই অংশটায়। এই শান্ত অবস্থা বিরাজ করে বলে এটাকে বলা হচ্ছে ট্রোপোপোজ। পোজ কথার অর্থ হচ্ছে স্থিতাবস্থা। এরপর তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের 13 থেকে 50 কিমি উচ্চতায় অবস্থান করে। কত? 13 থেকে 50 কিমি উচ্চতায় এই স্ট্র্যাটোমণ্ডল বিরাজ করে। এর যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি বা একে কাকে বলে, যদি স্ট্র্যাটোমণ্ডল আমরা যদি এক সংজ্ঞা হিসাবে বলি, তাহলে বলা যেতে পারে যে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 13 থেকে 50 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের যে স্তর অবস্থান করে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল। এই মণ্ডলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তাপ ও চাপের তারতম্য এখানে খুব বেশি ঘটে না, মানে বায়ুমণ্ডলের তাপ বা চাপের বেশি তারতম্য ঘটে না। এই মণ্ডলে বায়ু অত্যন্ত হালকা থাকে এবং শীতল হয়। ঊর্ধ্ব এবং নিম্নগতি নেই, বায়ুর ঊর্ধ্ব বা নিম্নগতি কিছু নেই, মানে বায়ুর যে ঊর্ধ্বমুখী প্রবাহ আর নিম্নমুখী প্রবাহটা এই মণ্ডলে বিশেষ ঘটে না, কেবলমাত্র সমান্তরাল গতি আছে। এই এর স্তরে শুধুমাত্র সমান্তরাল একটা বায়ু সমান্তরালভাবে প্রবাহিত হয়, মানে উলম্বভাবে কোনো প্রবাহিত হয় না। এর উপরে ওজোন নামক একটি ঘনীভূত গ্যাসের বলয় রয়েছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে আগেতে শুনে এসছো যে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার, এই কথাটা বারবার তোমরা শুনে এসছো এর আগেও বিভিন্ন ক্লাসে। তা এই ওজোন মণ্ডল বা ওজোন স্ফিয়ারটা এই স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা অংশ। স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে এই ওজোন মণ্ডলটা বিরাজ করে। এই ওজোন স্তর বিরাজ করে এবং এখানে যে আমাদের যে সূর্যের অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মিকে ওজোন মণ্ডল কিন্তু আটকে দেয়। ওজোন স্তরের কারণে ওই মণ্ডলের উপর দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। ওজোন স্তরে যেহেতু অতিবেগুনি রশ্মি বাধাপ্রাপ্ত হয়, তাই কি হয়, ওখানে হচ্ছে তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর একটা এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে আমাদের যে জেট বিমান বা আমরা যে প্লেনগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে মধ্য দিয়ে প্রবাহিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের যে অংশটা সেটাকে বলে স্ট্র্যাটোবিরতি বা স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজও সেই একই ব্যাপার, এখানে স্থিতাবস্থা থাকে বায়ুর, তাই একে বলে স্ট্র্যাটোপোজ অঞ্চল। এরপর আমরা যদি দেখি, এরপর একদম সমমণ্ডলের শেষ ভাগ বা শেষ অংশ, এটা হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার একে বলা হয়। মেসোস্ফিয়ারটা ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 50 থেকে 80 কিমি উচ্চতায় বিরাজ করে। এই 50 থেকে 70 কিমি উচ্চতা পর্যন্ত এই মণ্ডলে তাপটা ক্রমশ বৃদ্ধি পায় এবং সবথেকে বেশি উত্তপ্ত হয় এই অঞ্চলটা। কিন্তু আবার 70 থেকে 80 কিমি উচ্চতায় তাপটা দ্রুত হ্রাস পেতে থাকে। 70 থেকে 80 কিমি উচ্চতায় তাপটা দ্রুত হ্রাস পেতে, এই যে স্তরটা রয়েছে এই স্তরের দুটো তাহলে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। কী কী বৈশিষ্ট্য? একটা হচ্ছে 50 থেকে 70 কিমি মধ্যে এটা তাপটা ক্রমশ সব থেকে বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, কিন্তু আবার 70 থেকে 80 কিমি উচ্চতায় তাপটা দ্রুত হারে হ্রাস পাচ্ছে। আর এই মণ্ডলের উচ্চতাটা কত? বায়ুমণ্ডলের 50 থেকে 80 কিমি উচ্চতায় এই মণ্ডল বিরাজ করে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এর স্তরটা মেসোবিরতি বা মেসোপোজ। এরপর হচ্ছে মেসোবিরতি বা মেসোপোজ। মেসোপোজটা যেটা বলতে বোঝাচ্ছে যে একই পোজ কথা অর্থ আগেই আমি বলেছি যে হচ্ছে স্থিতাবস্থা, বায়ুমণ্ডলের যে স্থিতাবস্থা ওখানে রয়েছে ওইটাকে আমরা বলি মেসোবিরতি অঞ্চল। ওখানে বায়ুমণ্ডলে কোনো কার্য তেমনভাবে লক্ষ্য করা যায় না। এরপর যে স্তরটা আছে সেটা হচ্ছে তোমাদের যেটা আমরা বললাম যে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই বিষমমণ্ডল কাকে বলে? এই বায়ুমণ্ডলের ঠিক 80 থেকে
10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিভিন্ন উপাদানগুলি সমান অবস্থায় থাকে না। গ্যাসীয় উপাদানগুলি, এই গ্যাসীয় উপাদানগুলি সমান অবস্থায় থাকে না বলে এই অঞ্চলটাকে বলা হয় বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলের দুটো ভাগ, প্রথম ভাগটা হচ্ছে তাপমণ্ডল এবং শেষ ভাগটা হচ্ছে এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। এই তাপমণ্ডলকে আমরা বলি থার্মোস্ফিয়ার, তাপমণ্ডলকে আমরা বলে থাকি থার্মোস্ফিয়ার। এই তাপমণ্ডলটা ঠিক থাকে 80 থেকে 700 কিমি উচ্চতায়, বায়ুমণ্ডলের 80 থেকে 700 কিমি উচ্চতায় এই তাপমণ্ডল বিরাজ করে। তাপমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলি আছে, তাপমণ্ডল কিন্তু খুব দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমণ্ডলের তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এখানে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে আমরা জানি কি বায়ুর চাপ তত কিন্তু কম হবে, তাই এখানে বায়ুর চাপ খুব কম থাকে। আবার এই মণ্ডলের উপরে সবচেয়ে বায়ুর তাপমাত্রা, এই মণ্ডলের সব থেকে যে উপরের অংশটা থাকে এখানে কিন্তু বায়ুর তাপমাত্রা স্থির থাকে। কি থাকে? স্থির থাকে। তাই একে বলা হয় সমতাপ অঞ্চল। এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? সমতাপ অঞ্চল। এরপরে যদি তার বৈশিষ্ট্য আসে, এরপর হচ্ছে তাপমাত্রা এই 1000 থেকে 1600 ডিগ্রি পর্যন্ত এই তাপমাত্রা এই মণ্ডলে হয়ে থাকে। আর এর নিচের অংশকে আমরা বলি আয়নোস্ফিয়ার। উপরের অংশটাকে আমরা কী বলি? সমতাপ অঞ্চল। আর এই নিচের অংশটাকে আমরা বলি আয়নোস্ফিয়ার। এরপর একদম বায়ুমণ্ডলের আমরা শেষ স্তর পড়াবো। শেষ স্তর হচ্ছে এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের তেমন কোনো গুরুত্ব নেই, কেবলমাত্র আমি আগেই বলেছিলাম যে তোমাদের প্রথমের দিকে আমি যেটা বলেছিলাম, একটুখানি দেখবে সেই জিনিসটাকে ভালো করে, যে 500 কিমি পর্যন্ত কিন্তু বায়ু কার্যকরী বায়ুমণ্ডল রয়েছে, 500 কিমির ওপরে খুব একটা কার্যকরী বায়ুমণ্ডল নেই। তা এক্সোস্ফিয়ারটা 700 কিমির উপরে অবস্থান, তাই এখানে তেমন কোনো বায়ুমণ্ডলে কার্যকরী অবস্থা থাকে না। এই অঞ্চলটা হাইড্রোজেন, হিলিয়াম এবং কিছু ভারী অণু দ্বারা গঠিত, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এরকম বিভিন্ন কিছু অণু থাকে, অণু পরমাণু। তাছাড়া এই অঞ্চলে মধ্যাকর্ষণ শক্তির থেকে ওই অণু পরমাণুগুলো ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই হচ্ছে এক্সোমণ্ডলের বৈশিষ্ট্য। তাহলে তোমাদেরকে যেটা পড়তে হবে সঠিকভাবে সেটা হচ্ছে, এখানে তোমরা আগে জানবে যে বায়ুমণ্ডল কাকে বলে। আমি প্রথমেই বলে এসেছি বায়ুমণ্ডল কাকে বলে। সেই জিনিসটা দেখতে হবে তোমাদের, যে পৃথিবীকে বেষ্টন করে যে গ্যাসীয় আবরণ বা বলয় রয়েছে তাকে এক কথায় আমরা বায়ুমণ্ডল বলি। আর এই বায়ুমণ্ডলে কার্যকরী বায়ুমণ্ডল অবস্থান করে 500 কিমি পর্যন্ত, আর তারপরে যে অংশটা সেটা হচ্ছে 10,000 কিমি পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডল থাকে, তবে সেটা ততটা কার্যকরী নয়, সেখানে আস্তে আস্তে স্তরগুলো পাতলা হতে থাকে। বায়ুমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো একবারটি ভালো করে দেখবে এবং প্রত্যেকের বই থেকে ভালো করে দেখবে। যেটা বুঝতে পারবে না আমাকে অবশ্যই কোশ্চেন করবে। এরপর রয়েছে প্রধান যে স্তরগুলো, বিভিন্ন স্তর আমি আজকে বোঝালাম, সমমণ্ডল, বিষমমণ্ডল। সমমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, এবং বিষমমণ্ডলের দুটো স্তর হচ্ছে তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। এই জিনিসগুলো আমি তোমাদের ডায়াগ্রাম সাহায্যে বুঝিয়ে দিয়েছি, যেহেতু ভূগোল পড়তে গেলে তোমাদের অবশ্যই ডায়াগ্রামের প্রয়োজন হবে। ডায়াগ্রাম ছাড়া তোমরা এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারবে না, তাই যখন পড়বে ডায়াগ্রামগুলোর ওপর ভালো করে লক্ষ্য রেখে তারপর তোমরা পড়বে। আর এখানে আজকে যেটা বোঝালাম তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমাদের ওই বিভিন্ন আমি উপাদানগুলো বলেছি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসগুলো যেগুলো যেমন হচ্ছে মিথেন, হিলিয়াম, আর্গন, হাইড্রোজেন, হ্যাঁ, ক্রিপ্টন, নিয়ন, এই জিনিসগুলো আছে, এইগুলোর কত শতাংশ করে আছে, আর জলীয় বাষ্পর পরিমাণটা কত আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে। চলো আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করছি। সবাইকে আবার বলছি সাবধানে থাকবে, বাড়িতে থাকবে, বাড়ির বাইরে কেউ যাবে না। আর বাড়ির বাইরে গেলেও একান্ত যদি দরকার পড়ে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাড়িতে ভালো করে স্যানিটাইজ করবে হাত। এই বলে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেককে। আজকের মতো আমি ক্লাস শেষ করছি।